প্রার্থিতা ফিরে পেতে ৬৪৫ জনের করা আপিল নিয়ে আজ শুরু হয়েছে নির্বাচন কমিশনের শুনানি। প্রথম দিন প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫২ জন, আর আপিল খারিজ হয়েছে ১৫ জনের। দর্শক, এই নিয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আপনি তো এই পুরো প্রক্রিয়াটির খোঁজখবর রাখছেন, তো আপনি আমাদের জানান যে আজকে উল্লেখযোগ্য কারা কারা প্রার্থিতা ফিরে পেলেন এবং কিভাবে পেলেন। যদি একবারে শেষ থেকে শুরু করি যে কারা কারা গুরুত্বপূর্ণতা ফিরে পেয়েছেন, প্রথমে বলা যায় যে দুজন প্রার্থীর নাম। একজন হচ্ছে কক্সবাজার ১ আসনের জামায়াতে ইসলামের হামিদুর রহমান আজাদ সাহেব, উনি তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর হচ্ছে ঢাকার ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী যিনি তাসনিম জারা, উনিও প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে যেটা বলা হয় যে কিভাবে ফেরত পেলেন, নির্বাচনের যে একটা অংশ, প্রক্রিয়ারই অংশ, যে প্রথমে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, যারা প্রার্থী হতে ইচ্ছুক তারা মনোনয়ন ফর্ম জমা দিবেন এবং রিটার্নিং কর্মকর্তা সেগুলো বাছাই করবেন। তো এবারে যেটা দেখা গেছে যে যারা স্বতন্ত্র প্রার্থী তাদের হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই বাতিল হয়েছে। কারণ হচ্ছে যে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী স্বতন্ত্র যারা হবেন তাদেরকে ওই আসনের ১% ভোটারের সমর্থনপত্র মনোনয়ন ফর্মের সঙ্গে জমা দিতে হয়। এই হচ্ছে নিয়ম। ২০০৮ থেকে এই নিয়মটা চলে এসছে। তবে এই যে নিয়মটা, এই নিয়মের মধ্যে থেকে তারা যে ভোটারদের সমর্থনপত্র নিচ্ছেন, এই সমর্থনপত্রে অনেকে হচ্ছে ১% হিসেবে কারো ৫,০০০ প্লাস, কারো ৩,০০০, কারো ৪,০০০, অর্থাৎ ওই সংসদীয় আসনে যতজন ভোটার আছে তার ১%, মানে নির্দিষ্ট কোনো সংখ্যা না যে এতজনের দিতেই হবে। তো এইভাবে দেখা যায় যে যখন জমা দিচ্ছেন সমর্থনপত্র, এই সমর্থনপত্রে অনেকেই হচ্ছে ঠিকভাবে জমা দিচ্ছেন, অনেকে অভিযোগ আছে যে তারা নিজেরাই সই স্বাক্ষর জাল করে জমা দেন। তবে তাসনিম জারার ক্ষেত্রে যেটা হয়েছে যে তিনি তার যে আসনে ৪,৭০০ সামথিং এরকম ভোটারের সমর্থনপত্র জমা দিয়েছিলেন। তো এই ক্ষেত্রে নির্বাচন কমিশন যেটা করে যে এই ১%-এর মধ্যে থেকে ১০টি নাম্বার বেছে নেয়। এটা হচ্ছে র্যান্ডম বেসিসে বেছে নেয়। এই 10টা নাম্বারের ক্ষেত্রে তারা এই 10 জনের বাড়িতে গিয়ে তারা দেখে যে তারা সত্যিই তাকে সমর্থন দিয়েছে কিনা। এই 10 জনের মধ্যে কমিশন অথবা রিটার্নিং কর্মকর্তা যেটা দেখেছেন যে 10 জনের মধ্যে 8 জন ঠিকঠাকভাবে দিয়েছেন। 2 জনের ক্ষেত্রে একটু কিছুটা সামান্য অনিয়ম পাওয়া গেছে, যে তারা বলছেন যে এই যে 2 জন দিয়েছে তারা স্বীকার করেছেন যে আমরা তাসনিম জারাকে সমর্থন দিয়েছি, কিন্তু তারা এই নির্বাচনী এলাকা না, ঢাকার 9 নির্বাচনী এলাকার মধ্যে না, তারা হচ্ছে 10 কিংবা ঢাকার বাইরে কেউ একজন শরীদপুরে চলে গেছেন ঠিকানা পরিবর্তন করে। তাসনিম জারার কথা হচ্ছে যে আমাদেরকে যে সিডি দেওয়া হয়েছে ভোটার তালিকার, এই সিডিতে এই ব্যক্তি এখানকারই ভোটার। তিনি যে আবেদন করে ঢাকার বাইরে যেতে চেয়েছিলেন সেই ক্ষেত্রে তখন তাকে স্থানান্তর করা হয়নি। ভোটার যখন হয়ে গেছেন, সিডি বিক্রি হয়ে গেছে, কিনেছেন, তারপরে হচ্ছে তাকে ওই এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এই কারণে হচ্ছে তিনি জানতেন না যে তিনি শরীয়তপুরে ভোটার। তো নির্বাচন কমিশন তার কথা শুনেছেন এবং বলা যায় নির্বাচন কমিশন খুবই অল্প সময় তার এই প্রার্থিতা ফেরত দিয়েছেন। কমিশনাররা বলেছেন যে আমরা জানি আপনি প্রার্থিতা দুঃখিত আপনি হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এই অঞ্চলে এবং মানুষজনের আপনার প্রতি সমর্থন আছে, আমরা আপনাকে প্রার্থিতা ফিরিয়ে দিলাম। খুব বেশি হলে 1 থেকে 2 মিনিট হচ্ছে তার শুনানি হয়েছে, তারপরে ফিরে দিয়েছে। আরেকজন হচ্ছে কক্সবাজারের, তার ক্ষেত্রেও কিছু স্বাক্ষরের সমস্যা ছিল, সেই স্বাক্ষরটা এরপরে হলফনামা আকারে উনি জমা দিয়েছেন, নিয়েছে। আজকে শুনানিতে সকাল থেকেই ছিলাম, তো একটা সময় দেখলাম যে প্রধান নির্বাচন কমিশনার উনি কিছুটা বিরক্ত হয়ে উঠলেন স্বতন্ত্র প্রার্থীদের প্রতি। তারা বলছেন যে আপনারা প্রার্থিতা জমা দিচ্ছেন, হলফনামায় স্বাক্ষর করছেন না, তারপরে 2 নম্বর ফর্মে স্বাক্ষর করছেন না, কিংবা মানে খুবই ছোট ভুল, মাইনর ভুল কিন্তু গুরুত্বপূর্ণ। যে আমি একটা হলফনামা জমা দিচ্ছি কিন্তু প্রার্থীর স্বাক্ষর নেই, যিনি ওই প্রার্থীকে সমর্থন করছেন তার নাম আছে, ভোটার নাম্বার আছে, এনআইডি নাম্বার আছে, কিন্তু স্বাক্ষর করেননি। এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভুলটা হওয়াতে উনি একটু বিরক্ত হয়েছেন যে এত গুরুত্বপূর্ণ একটা কাজ, সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন, আগামীতে হয়তো আপনারা বিজয়ী হয়ে সংসদে যাবেন, কিন্তু এই জিনিসগুলো আপনারা কেন লক্ষ্য করেন না। এই ক্ষেত্রে আরেকটা হচ্ছে ঋণ খেলাপির ক্ষেত্রেও কিছুটা হয়েছে, যে অনেকেই দেখা গেছে যে বিভিন্ন সময় ঋণ নিয়েছেন কিন্তু জমা দেননি, কিস্তির টাকা জমা দেননি। অনেকে হচ্ছে গ্যাস, পানি, বিদ্যুৎ এইগুলো হচ্ছে তাদের ক্ষেত্রে সমস্যা ছিল।
তো তাদেরকে যেটা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে আপনারা এগুলো জমা দিয়ে দেন। তারা জমা দিয়েছেন এবং কাগজগুলো তারা নির্বাচন কমিশনে জমা দিয়েছে এবং সার্টিফাইড কপি জমা দিয়েছেন। এইসব জমা দেওয়ার পরে তাদের হচ্ছে প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়েছে। খুব কম, মাত্র 15 জনের হচ্ছে প্রার্থিতা বাতিল করা হয়েছে, কারণ হচ্ছে তাদের ভুলগুলো ছিল গুরুত্বপূর্ণ। তবে আজকে একটা জিনিস দেখেছি যে শরীয়তপুর 1 আসনে একজন স্বতন্ত্র প্রার্থী, তিনি যে 10% জমা দিয়েছিলেন, দুঃখিত 1% জমা দিয়েছিলেন এবং তার মধ্যে 10 জনেরটা যাচাই বাছাই হয়েছে। একজন মৃত ভোটারের নাম পাওয়া গেছে যে উনি মারা গেছেন। প্রার্থীর দাবি হচ্ছে না, উনি 22 তারিখে স্বাক্ষর করেছেন, 27 তারিখে মারা গেছেন এবং 29 তারিখে আমরা জমা দিয়েছি। কিন্তু তবে প্রার্থীর কথা হচ্ছে না, উনি সই করেই তারপরে চলে গেছেন। নিয়াজ, আপনাকে একটু বিরক্ত করি, আমাকে সংক্ষেপে কি একটু জানাবেন যে পাবনা 1 এবং 2 আসনে নির্বাচন তো স্থগিত হলো, সেখানে পরবর্তী প্রক্রিয়া কি হবে? আচ্ছা, পাবনা 1 এবং 2 আসনের যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে যে নির্বাচন কমিশন এইবার দায়িত্ব গ্রহণের পরে প্রথম বেশ কিছু রুটিন ওয়ার্ক করেছে। তার মধ্যে একটা সাংবিধানিক যেটা দায়িত্ব, তার হচ্ছে নির্বাচনী এলাকা সীমানা পুনর্নির্ধারণ করা। তো তারা জনসংখ্যা এবং প্রশাসনিক বিন্যাস বিভিন্ন ক্ষেত্রকে দিয়ে একটা হচ্ছে করেছে, সীমানা পুনর্নির্ধারণ করেছে, নিয়ে এটার খসড়া তৈরি প্রকাশ করেছে, এরপরে গেজেট প্রকাশ করেছে। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বেশ সারা দেশে কিন্তু প্রতিবাদ হয়েছে, মামলা হয়েছে। তো তার মধ্যে পাবনা 1 এবং 2 নিয়েও একটা মামলা ছিল আদালতে। আদালত তাদেরকে নির্দেশ দিয়েছিল যে নির্বাচন কমিশন যেন এই তাদের যে সীমানা পুনর্নির্ধারণ করেছে এটা বাতিল করে আগেরটায় ফিরে যায়। তো কমিশন সঠিক সময়ে ওই আদেশটা বাস্তবায়ন করেনি, ফলে যেটা হয়েছে যে আদালত তাদেরকে বলেছে যে নির্বাচনী কার্যক্রম স্থগিত করতে। বৃহস্পতিবার এই আদেশটা হয়েছে, তারপরে তারা এই চিঠিগুলো হয়েছে, আজকে হচ্ছে এটা প্রজ্ঞাপন আকারে জারি হয়েছে। এখন যেটা হবে যে নির্বাচন কমিশন এতদিন 300 আসন নিয়ে হচ্ছে তাদের কার্যক্রম চালাচ্ছিল, এখন হচ্ছে 298টা আসনের ভোট গ্রহণ হবে এবং এটার উপরেই হচ্ছে তারা নির্বাচনী কার্যক্রম চালাবে। যদি তারা এই আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে 2-1 দিনের মধ্যে আপিল করে, তাহলে হয়তো আপিলের যে রায়টা হবে সেই রায় অনুযায়ী হয় 300 আসনের কার্যক্রম চালাবে অথবা 298টার উপরে তারা চালাবে। তবে একই সঙ্গে আরেকটা বলি যে পাবনা 1 এবং 2 নিয়ে যে সমস্যা ছিল, কুমিল্লা 2 নিয়েও কিন্তু একই সমস্যা আছে। হয়তো আদালতের নির্দেশে পরে দেখা যাবে কি হয়। ধন্যবাদ নিয়াজ আপনাকে।